পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। এদেশে প্রজারা অর্থাৎ সাধারণ মানুষেরাই শেষ কথা বলে। মানুষের সমর্থন পেয়ে মসনদে বসে বিভিন্ন রাজনৈতিক দলের জননেতারা। তাই জনগণের ভোটে নির্বাচনে জয়লাভের জন্য নানান কৌশল গ্রহণ করা এদেশের নতুন কোনো বিষয় নয়। 2024 লোকসভা নির্বাচন দুয়ারে করা নাড়ছে। যে কোনো দিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তাই দেশে এখন রাজনীতির পারদ দিন দিন ঊর্ধ্বমুখী। তবে নির্বাচনের ঠিক আগে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নানান কর্মসূচি হাতে নিয়ে প্রচারে কি এগিয়ে আছে বিজেপি, নাকি ভারত জোড়ো ন্যায় যাত্রা কংগ্রেসকে দেশের জনগণের কাছে জনপ্রিয় করে তুলছে? একদিকে রাম মন্দির উদ্বোধন করে বিজেপি যখন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে জনগণের বিশ্বাস অর্জন করতে সক্ষম হচ্ছে, তখন অন্যদিকে আইএনডিআই জোট ভোটের ময়দানে নামার আগেই ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। নীতিশ কুমারের সঙ্গী বদল কি প্রশ্নের মুখে ফেলে দিল আইএনডিআই জোটকে? প্রশ্ন অনেক, তবে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, বিহারে মহাগঠবন্ধন ছেড়ে বিজেপির সাথে কেন জোট করল নীতিশ কুমার, এবং বিজেপি কেন ছেড়ে চলে যাবার পরও নীতিশ কুমারকে আবার গ্রহণ করল? চলুন তা নিয়ে সংলাপ করা যাক, কারণ সংলাপ ভাবায় এবং ভাবনা পথ দেখায়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ সংলাপে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। আপনাদের জনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ডক্টর রায়, আপনাকে দিয়ে শুরু করি। আজ যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকের যে আহ্বায়ক নীতিশ কুমার কেন হঠাৎ মহাগঠবন্ধন ছেড়ে আবার বিজেপির হাত ধরল, এবং বিজেপি বা কেন ছেড়ে চলে যাবার পরও নীতিশ কুমারকে আবার গ্রহণ করলো? এখানে ঠিক কয়েকটা দিন আগেও রাম মন্দির উদ্বোধন হলো, তার আগেও এই ধরনের কোনো আভাস পাওয়া যায়নি, যদিও একটা গুঞ্জন চলছিল। হঠাৎ কি হলো? নমস্কার। আমরা সবাই জানি যে বিগত জুন মাসে মোটামুটিভাবে ইন্ডিয়া জোটের প্রথম মিটিং বিহারের পাটনায় নীতিশ কুমারের আহ্বানে অনুষ্ঠিত হয়েছিল। তারপর বেঙ্গালুরু এবং মুম্বাইতেও মিটিং হয়েছে এবং দুটো মিটিংয়েই নীতিশ কুমার গিয়েছিলেন। এর মধ্যে তারপর আমরা লক্ষ্য করি যে 3টে রাজ্যে নির্বাচন হয়েছে, 4টে রাজ্যে নির্বাচন হয়েছে। 4টে রাজ্যের নির্বাচনের পর দেখা যায় সেখানে মোটামুটিভাবে 3:1। আমি মিজোরামটাকে বাদ দিয়ে রাখলাম, কারণ মিজোরামের নাম্বার অফ সিট তো পার্লামেন্টারি সিট খুব কম ভারতবর্ষের রাজনীতিতে, তার হয়তো প্রভাব ততটা নাও ফেলতে পারে। আপনি ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানাকে কথা বলছি। 5টার মধ্যেই 4টে, মানে 3:1:1। তো এখন এরপর থেকেই কিন্তু ভারতবর্ষের ইন্ডিয়া জোটের সঙ্গে যখন নাকি ওই নির্বাচন চলাকালীন সময় ইন্ডিয়া জোটের মানে মধ্যে একটা রিফট দেখা যাচ্ছিল যে ইন্ডিয়া জোটের কনভেনার কে হবে, আহ্বায়ক কে হবে। এবং প্রথম মিটিংয়ে হয়তো নীতিশ কুমার আশা করেছিলেন ওনার নামটা আহ্বায়ক হিসাবে প্রস্তাব করা হবে, হয়নি। তারপর যখন নাকি উনি দেখতে পেলেন যে নির্বাচন হয়ে গেল, তার মধ্যে বিজেপির বিশাল একটা জয় একটা লক্ষ্য করতে পেরেছেন, এবং হিন্দি হার্টল্যান্ডে মোটামুটি বিজেপির মোটামুটি কন্ট্রোল বা যেটা নিয়ন্ত্রণ সেটা মোটামুটিভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। এবং তারপর যেটা দেখা গিয়েছে সেটা হলো যে রাম মন্দির যে উদ্বোধন হলো, রাম মন্দির উদ্বোধন হওয়ার ফলে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে পরিমাণে সারা, হয়তো নীতিশ কুমার তো উনি তো অত্যন্ত ওনাকে অ্যাস্টিটিউট লিডার বলা হয়, অর্থাৎ খুব বুদ্ধিমান লোক, চতুর, এবং উনি বুঝতে পারেন যে কোন দিকে বৃষ্টি পড়ছে সেদিকে ছাতা ধরতে হবে, এবং হি লাভস বেসিক্যালি টু বি ইন দ্য চেয়ার, পরিষ্কার কথা। তো এখন নীতিশ কুমার এটা দেখে কয়দিন আগেও আসলে ব্যাপারটা অনেকটাই বোঝা যাচ্ছিল, যখন নাকি কর্পূরী ঠাকুরকে ভারতরত্নের জন্য যখন নমিনেট করা হয়েছিল তখন থেকেই বোঝা যাচ্ছিল যে হয়তো এনডিএর কাছাকাছি হয়তো নীতিশ কুমার যাচ্ছিলেন। কারণ কি, নীতিশ কুমার বহুদিন ধরেই কিন্তু কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার জন্য কিন্তু প্রস্তাব রেখে আসছিলেন, এটা হচ্ছিল না।
এখন যেহেতু এবং এবং এই কংগ্রেসের যে ভূমিকাটা দেখা গিয়েছে, কংগ্রেসের সঙ্গে সিট শেয়ারিং নিয়েও একটা প্রবলেম, অন্যান্য যে শরিকগুলো ছিল এসপি বলুন বা ওই আরএলডি বলুন রাজস্থানে, এদের মধ্যে একটু দর কষাকষি হচ্ছিল এবং কংগ্রেস হয়তো সেটাকে ত্বরান্বিত করছিল না। এবং নীতিশ ব্যক্তিগতভাবেও লক্ষ্য করছিল যে হি ওয়াজ বেসিক্যালি গেটিং সাইডলাইন ইন দ্য এনডিএ। আচ্ছা, ঠিক আছে, আইএনডিএতে ওনার সাইডলাইন হয়ে যাচ্ছিলেন। তাই হয়তো এবং আগামী নির্বাচনে উনি এটা বুঝতে পারছিলেন যে হয়তো নীতিশ কুমার এটা খুব ভালো করে টের পাচ্ছিলেন যে হয়তো দিস টাইম এনডিএ ইজ কামিং টু পাওয়ার ইন 2024। আচ্ছা, ওনার ভবিষ্যৎবাণী বলছে, মানে পলিটিক্যাল পণ্ডিতরা যে একটা প্রেডিকশন। তো এখন এই নিরিখে এই অবস্থায় যদি বিহারে যদি নির্বাচন হয়, তার ফলে যদি এখন বিহারের যে ভোট ইকোনমিক্সটা যদি ভোট শেয়ারটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে নীতিশ কুমার এমন একটা লোক, উনি দেখবেন যে উনি 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠিক আছে, উনি এবার প্রথম না, তার আগে উনি বিজেপিকে 2 বার ছেড়েছেন, দুইবার কিন্তু বিজেপিকে ছেড়েছেন। এবারও উনি এসছেন, কেন এলেন উনি, কেন বিজেপি বা ওকে নিতে আগ্রহী? আজকে টিভিতে দেখছিলাম নীতিশ সবার কারণ কি, বিহারের যে টোটাল যদি ভোটের যদি আমরা ভোট রেজাল্ট, ভোটের পার্সেন্টেজটা লক্ষ্য করি, বিগত বিধানসভা নির্বাচনে যদি দেখি, সেখানে বিজেপি ভোট পেয়েছে 20%, জেডিইউ পেয়েছে 16%, জনতা আরজেডি পেয়েছে 23%, কংগ্রেস 9%, এলজিপি যে লোক জনশক্তি পার্টি ওরা পেয়েছে 6%, এই হামনাকে বলে যেটাকে বলে কি জানি বলে হিন্দুস্তানি আওয়ামী মোর্চা যাকে বলে, তারা পেয়েছে 1%, সিপিএম 1%, সিপিআই 1%, সিপিআইএম 3%। তার মানে কি, নীতিশ এমন একটা জায়গায় বিলং করে 16%। নীতিশকে যদি কেউ না নেয়, তাহলে না আরজেডি না বিজেপি কেউই সংসার করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, হি ইজ বেসিক্যালি দ্য কিংমেকার। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি ইন্ডিয়া জোটে যদি এনডিএ একটা জিনিস খুব ভালো করে হয়তো ওনারা ক্যালকুলেশন করছে, বিজেপি নোয়ার যে বিজেপির ইন্টারেস্টটা কোন জায়গায়, বিজেপির যদি আমরা টোটাল ভোট পার্সেন্টেজটা লক্ষ্য করি, এটা প্রায় 20%। আচ্ছা, ঠিক আছে, আরজেডির আছে 23%, কংগ্রেসের আছে 9%। তো আরজেডি এবং কংগ্রেস যদি দুজন যদি একসঙ্গে লড়ে 32%, এবং নীতিশও যদি ওই দলে থাকে, তাহলে ওই জোটটা অলরেডি 48% হয়ে যাচ্ছে। সুতরাং গতবার যে নির্বাচন আমরা লক্ষ্য করেছি, 40টার মধ্যে 39টা সিট এই যখন নাকি এই জেডিইউ এবং বিজেপি একসঙ্গে লড়েছিল, পেয়েছিল। এবার যদি কংগ্রেস বিজেপি হয়তো বলছে যে এবার 400 কে কাছাকাছি সিটের কথা বলছে, আগলেবার 400 কে পার। ওনাদের যে এই যে মিশনটার কথা বলছে, যদি বিহারে যদি ওদের 20% সিট নিয়ে ওরা কটা সিট পাবে, এবং লোক জনশক্তি পার্টির ভোট আছে 6%, সেটা তো ছিল যখন নাকি রামবিলাস পাসওয়ান ছিল। এখন চিরাগ পাসওয়ান কতটুকু ধরে রাখতে পেরেছে সেটা ইজ কোশ্চেন। সুতরাং যদি জেডিইউ কে যদি সঙ্গে নিয়ে যেতে পারে, তাহলে দে উইল হ্যাভ বেসিক্যালি ডেফিনিট 43% ভোট তাদের। তাহলে এখন বিজেপি জেডিইউ এবং এলজেপি সঙ্গে আছে, মানে 20-16 হিন্দুস্তান আওয়ামী মোর্চা ওটাও আছে ওদের সঙ্গে, দে হ্যাভ অলসো 1% ভোট। এবং সেকেন্ডলি যেটা আরেকটা বড় ব্যাপার, সেটা হলো কাস্ট সেন্সাস হয়ে গিয়েছে বিহারের। যদি টোটাল পপুলেশন যদি আমরা লক্ষ্য করে দেখি, যে আরজেডির সঙ্গে কারা আছে, আরজেডি কে বলা হয় মোটামুটি মুসলিম এন্ড যাদব। ঠিক আছে, তো মুসলিম এন্ড যাদবের যে ভোট পার্সেন্টেজটা, মুসলিমরা হলো 17% আর যাদবরা হলো 15%, 32% ভোট। কিন্তু বাট নাম্বার অফ সিটস আউট অফ 243 সিটস এর মধ্যে দেখা যায় যাদবরা প্রায় 22% এমএলএ সিট ওদের কাছে আছে। দে আর 15% পপুলেশন, বাট দে আর হ্যাভিং 22% সিটস। আবার সেম যদি আমরা লক্ষ্য করি যে যারা মুসলিমরা একটু কম আছে, 7%, 8% এর কাছাকাছি আছে। সুতরাং এই যে এবং বিভিন্ন যে কাস্টের যে সেন্সাসটা হয়ে গেছে, 36% আপনার হলো ইবিসি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, এবং ওবিসি 27%। তারপর এসটি বলছিলাম যে এসটিরা 2%, এসসিরা 19%। ঠিক আছে, এই যে বিহারের ভোটটা কিন্তু টোটালি বেসিস অন দ্য বেসিস অফ দ্য কাস্টের উপর হয়ে যাচ্ছে।
কিন্তু বিহারের যে টোটাল যে পপুলেশন যেটা আছে, যে সিট যেটা আছে, এটা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় ওবিসিরা যদিও 27% হয়, দে আর হ্যাভিং অনলি 25 সিটস নাও। আচ্ছা, তো ইবিসি যারা তারা নাকি 36%, মানে 25 সিটসে ওরা ফ্যাক্টর হয় ওবিসিরা। হ্যাঁ 55 সিটস নাও দে আর হোল্ডিং। আচ্ছা, 243 জন এমপির মধ্যে 55 সিট আছে ওদের, ঠিক আছে, কিন্তু দে আর বেসিক্যালি 27%। 27% হলে ওদের প্রায় 70টা সিট থাকার কথা, তারা 55টা আছে। ইবিসি যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন, যেটা নাকি নীতিশ কুমার যে কাস্ট সেন্সাস যেটা বের করেছে সেখানে ওদেরকে দেখাচ্ছে 36%, কিন্তু দেখা যাচ্ছে কি এখন বেসিক্যালি দে হ্যাভ অনলি 46 সিটস, মানে অ্যাবাউট মোর দেন 10 to 12% সিট, 20% সিটস আর দেয়ার, সো দে আর গেটিং 16% লেস সিটস। এবং এই যে ওবিসি কাস্ট সেন্সাস যেটা হয়ে গেছে তার ফলে দেখা গিয়েছে যে আদার যে কাস্টগুলো আছে ওবিসি বলুন বা ইবিসির মধ্যে নীতিশ কুমারের কিন্তু একটা পপুলারিটি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। আচ্ছা, মানে এটা কি কাস্ট সেন্সাসের পরে বেড়েছে হ্যাঁ নাকি? বেড়েছে, আরে দিস ইজ এক্সপেক্টেড, ঠিক আছে। ঠিক। সুতরাং দিজ আর দ্য সিগন্যালস যে যদি বিজেপি দেখছে যে আমি যদি ইফ আই গো এলোন, আর যদি আমি হিন্দুস্তানি আওয়ামী মোর্চা বা এই জানি কয় এই লোক জনশক্তি পার্টি এলজিপি কে সঙ্গে নিয়ে গেল, এতটা গেইনার হবে না যতটা জেডিইউ কে সঙ্গে নিয়ে গেলে হবে। 40টা সিটের মধ্যে কয়টাতে করতে পারবে দে মে নট বি শিওর, বাট ইফ উইথ দেম, আর যদি ওই জনতা দল ইউ চলে আসে, দেয়ার ফিউচার ইজ সার্টেন। এবং তাদের যে একটা প্ল্যান আছে, এবং আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে যাদেরকে নাকি ডেপুটি সিএম হিসেবে যে দুজন করেছেন, দে ওয়ার দ্য বেসিক্যালি হার্ডেস্ট ক্রিটিক অফ মিস্টার নীতিশ কুমার। কিন্তু সুশীল মোদীকে প্রজেক্ট করা হচ্ছিল, সুশীল মোদীর সঙ্গে কিন্তু নীতিশ কুমার একটা বনভূমি ছিল, কিন্তু সেন্ট্রাল লিডারশিপের হয়তো কিছুটা ব্যাপার সেপার আছে। সেটা নিয়ে আসবো আমরা, কারণ এই মুখ্যমন্ত্রিত্ব যে পদটা, এটা পদটা নিয়ে একটা মানে কথাবার্তা হচ্ছিল। নীতিশ কুমার ওয়াজ বেসিক্যালি, নীতিশ কুমারের এখানে যে এখন যে যেটা হয়েছে এটাতে আসলে বিজেপি তার 2024-এর যে নির্বাচন যেটা আছে সেটাকে মাথায় রেখেই বিজেপি করেছে, নয়তো যে হিন্দি হার্টল্যান্ডের মধ্যে বিহারটা ওদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। সুতরাং বেসিক্যালি বিজেপিকে মানে নীতিশ কুমার এনডিএতে যাওয়াতে বহুত নীতিশেরও লাভ হয়েছে, এবং নীতিশেরও নীতিশ যদি একা লড়তে যেত, এবং ওর সঙ্গেও কিন্তু জেডিইউর কিন্তু একটা কিন্তু মুখ্যমন্ত্রী কে হবে, এবং অলরেডি লালু প্রসাদ যাদব চাপ সৃষ্টি করছিল, সুতরাং আমরা আসবো আপনার কাছে এই বিষয়টাতে আসবো, যদি আবার একটু সময় পাই, যে এই যে সমীকরণটা, যে রসায়নটা কিভাবে হচ্ছিল আরজেডির সঙ্গে জেডিইউর। সন্দীপবাবু আপনার কাছে আসছি, কিন্তু তার আগে প্রশান্ত কিশোর কয়েকদিন আগে একটি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে উনি বলেছিলেন যে জেডিইউ যদি যে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকে বা মহাগঠবন্ধনের সঙ্গে থাকে, তাহলে জেডিইউ 5টি সিটও দখল করতে পারবে না। এবং সেটাই দেখা গেল যে 5টি সিট দখল না করতে পারার ভয়ই হোক বা অন্য কোনো কারণেই হোক, নীতিশ কুমার কিন্তু বর্তমানে গঠবন্ধনের সঙ্গে আজকের তারিখের পর নেই আর এই মুহূর্তে দেখা যাচ্ছে। সন্দীপবাবু, কি মনে হয় বিজেপি কেন নীতিশ কুমারকে গ্রহণ করলো, এবং নীতিশ কুমার ঠিক ভোটের কয়েকটা দিন আগে যতক্ষণ ভোট ঘোষণা হবে চলে যাওয়ার পেছনে কারণটা কি, অঙ্কটা কি? আচ্ছা, নীতিশ কুমারও দেখলেন আগে যেটা নীতিশ কুমার আড়ালে আবডালে বলতেন, মিডিয়াতে আসতো যে তেজস্বী যাদব এরা গভর্নমেন্টের সমস্ত ব্যাপারে ইন্টারফেয়ার করছেন, বাট হি হ্যাপেন টু বি দ্য চিফ মিনিস্টার। তো ওরা যদি সব ব্যাপারে ওদের দপ্তরের বাইরেও যদি মুখ্যমন্ত্রীর সমস্ত কাজে হস্তক্ষেপ করে, তো উনি কনভেনিয়েন্স পাচ্ছিলেন না। আবার গতকালই উনি বলেছিলেন কথা প্রসঙ্গে যে মরে যাব তবু এনডিএর সঙ্গে যাব না। কালকেই দেখবেন অনেক মিডিয়াতে এসছে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, যে মরে যাব তবু এনডিএর সঙ্গে যাব না। তো বিজেপিও একটা হিসাব করে দেখলো, এখন উত্তর বলয় যে তারা আশাবাদী কামিং লোকসভা নির্বাচনের রাম মন্দির ইস্যুকে সামনে নিয়ে। তো সেই ক্ষেত্রে একটা বড় স্টেট তাদের যদি হাতছাড়া হয়ে যায়, সেখানে যদি বিরোধী পক্ষের আইএনডি এর যদি একটু সুবিধাজনক জায়গায় থাকে, নীতিশ কুমার যদি ওদের সঙ্গে থাকে, কারণ ভোটটাও এখন বর্তমানে
বিহারের রাজনীতিতে নীতিশ কুমার নিষ্কলঙ্ক এখন অব্দি। হ্যাঁ, আর বাকি তো সবাই একবার করে ঘুরে এসছেন ভেতরটা। হ্যাঁ, নীতিশ কুমার কারাপশন ফ্রি, করাপশন ফ্রি এখন অব্দি, তাই না? তো বাকি তো সবাই মোটামুটি ঘুরে এসছেন। ওরা মামার বাড়ি বলুন, শ্বশুর বাড়ি বলুন, ওগুলো ঘুরে এসছেন তারা। সুতরাং হাউ ফার দে ক্যান প্রোভাইড এ ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, সেটা একটা থাকে। আর বিজেপি দেখবেন বেসিক্যালি বিজেপি, এটা একটা বিজেপির ইয়ে, ওরা করাপশনের সঙ্গে খুব একটা কম্প্রোমাইজ করে না। নিজের দলের লোক হলো, আপনার বোধহয় মনে আছে বাঙ্গারু লক্ষ্মণ বিজেপির সভাপতি ছিলেন, একটা 1 লক্ষ টাকার ট্রানজেকশনের একটা অভিযোগ উঠেছিল ওনার বিরুদ্ধে। 1 লক্ষ টাকা, দল ওনাকে ঝেড়ে মুছে ফেলে দিয়েছিলেন, বাট ওই সময়ে উনি সভাপতি ছিলেন। তো ওরা জেনারেলি করে না, এটা ওদের মানে ক্যারেক্টারিস্টিক্সে দেখা যাচ্ছে, ওরা করে না। আর দল চালাতে গেলে তো শিল্পপতিদের সাহায্য লাগবে প্রত্যেক পার্টির কাছে। আর এখন তো এটাকে একদম অফিসিয়াল করে দিয়েছে ইলেকশন কমিশন, সুতরাং অন্যায়েরও কিছু নেই যদি কারোর কাছ থেকে কেউ টাকা পয়সা নেয় দলের প্রয়োজনে। তো বিজেপিও দেখলো যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স, আমি একটু ইনকনভেনিয়েন্স জায়গায় ছিলাম, নীতিশ কুমার আসাতে অ্যাপারেন্টলি তো উনি ট্রান্সপারেন্ট। আর ভোটের রাজনীতিতে এখন বিহারে সেন্টারিং অ্যারাউন্ড নীতিশ কুমার প্লাস নীতিশ কুমার মাইনাস রাজনীতিতে। তো সেই ক্ষেত্রে বিজেপিও ব্যালেন্স অফ কনভেনিয়েন্স খেলে দিল, নীতিশ কুমারও ব্যালেন্স অফ কনভেনিয়েন্স খেলে। বৃষ্টি আসছে কিনা চাতক পাখিরা নাকি আগে থেকে বুঝতে পারে, চাতক পাখি দেখে গেলে বৃষ্টি আসছে সেটা বোঝা যায়। তো এখন নীতিশ কুমার চলে যাওয়ার পর কি তাহলে ধরে নিতে হবে যে এতে দেখুন এনডিএ জোটের তো আমি তো এখন পর্যন্ত ওদের মানে কি বলবো, প্রত্যাবর্তন না হওয়ার পেছনে কারণ খুঁজে পাচ্ছেন না? কেন মানুষ তাদেরকে দেবেন, কেন দেবেন? দেখুন না তাদের নেতারা কারা। আপনার পশ্চিমবাংলার মোটামুটি তৃণমূলের সবাই আছেন ভেতরে, মোটামুটি যারা আর কিছু তো ঘুরে বেড়াচ্ছেন। আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট সরকারি পয়সায় গিয়ে বড় বড় আইনজীবীদের দিয়ে বিভিন্ন মামলার যেগুলো অর্ডার হচ্ছে সেগুলোকে স্টে করাচ্ছেন। রাজ্য সরকার এগুলোকে স্পন্সর করছেন। আগে আমরা শুনতাম স্টেট স্পন্সর টেররিজম, এখন তো পশ্চিমবাংলা দেখার পর মনে হয় স্টেট স্পন্সর কারাপশন। আপনার ডেপুটি সিএম শিশুদিয়া দিল্লি কোথায় আছেন এখন, উনিও ভেতরে স্ক্যাম। তো ওদের তো ম্যাক্সিমামই স্ক্যামের সঙ্গে জড়িত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারপরে তাদের মুখকে, মানুষ তো একটা মুখ দেখবেন সামনে, না ওদের মুখকে। ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়েও কিন্তু এখন এই মুহূর্তে একটা সংকটের সামনে দাঁড়িয়ে। আর আমি একটা জিনিস আমার কাছে এটা ওয়াকি লাগে, আমি জানি না তারা যারা পেশা করেন, যখন 4 রাজ্যের নির্বাচন রাহুল গান্ধী তামিলনাড়ু ঘুরেন, যখন না লোকসভা নির্বাচন নকিং দ্য ডোর, আগের যাত্রাটা ছিল ভারত জোড়ো, এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা। এগুলো ঘুরে আলটিমেটলি কি হবে? এগুলো করে তো আমার মনে হয় না খুব একটা, আই মিন ডাউট, জানি না রাহুল গান্ধী তারা ম্যাচিউর পলিটিশিয়ান, ওরা নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করেই করবেন, কেন করছেন। এবং সেখানে কিন্তু আইএনডিএ জোটের কোনো উপস্থাপনা নাই। আপনি লক্ষ্য করে দেখুন, কালেকটিভলি দেয়ার ওয়াজ নো ফাইট। মমতা ব্যানার্জি এক কর্নার থেকে ধূপ করে বলে দিলেন মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রীর মুখ, আরে উনি ধূপ করে বলে দিলেন বাকিরা কেউ কিছু। তো বাকিরা কি ফাজলামি করতে গেছে নাকি? মহিলা তো উল্টো পাল্টা কথা সবসময় বলেন। এখানে আইএনডিএ জোটের যে আপনি যেটা বলছেন যে বক্তব্য রাখাটা, বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের বক্তব্য দেখছি এবং স্ববিরোধী বক্তব্য দেখছি। এবং এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়েও যেটা মমতা ব্যানার্জি বলছেন রাহুল গান্ধী পশ্চিমবাংলায় আসছেন, আমি জানি না, আমি জানি না। সুজন চক্রবর্তী উল্টো বলছেন যে সবাই জানে আপনি জানেন না, আপনি কিরকম বাংলার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তো উনি তো এরকম উল্টো পাল্টাই বলেন। ওনাকে দেখে তো উনি ভাবেন কি, আমাদের ত্রিপুরা দিয়েই তো আমরা দেখলাম নোটার থেকে খুব বাজে অবস্থা ওনার সিটের ভোটের পার্সেন্টেজ। উনি ভাবেন সমস্ত স্টেটই ভারতবর্ষের মতো ওনার দিকে তাকিয়ে আছেন সততার প্রতীক চটিটা পরে। হ্যাঁ, সততার প্রতীকের চেহারা তো মানুষ দেখতে পাচ্ছে পশ্চিমবাংলায়। একদম আমরা আসবো আপনার এই বিষয় নিয়ে আরেকবার যদি সময় পাই। তবে এই যে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি যে মাইলেজটা পাচ্ছে, তাতে কি বিরোধী শিবিরে আরো ধস নামার সম্ভাবনা আছে বলে আপনার? না, বিজেপি তো দেখুন, বিজেপি মানে যখন তারা আপনি এল কে আদবানি বাজপেয়ী তাদের হাতে যখন স্টিয়ারিংটা ছিল দলের, ওরা তো একটা জিনিস তো দেশের যারা পড়াশোনা করে, যারা রাজনীতির খবর রাখে, তারা তো বিজেপি না করলেও
এদেরকে সাপোর্ট করে। কারণ হচ্ছে কি, ওরা যাই কথাটা বলে সেই কথাটা করে দেখায়। তারা বলছে 370 বিলুপ, 3 তালাক, হ্যাঁ, তারা বলছে যে বিদেশি আইন যেগুলো আমাদের ওয়াজ ইন ফোর্স, এগুলো করে আমরা স্বদেশি আইন তো তৈরি করার চেষ্টা করব। ওরা করেছেন। ওরা যা যা বলছেন, ওরা বলেছিলেন রাম মন্দির করবেন, ওরা রাম মন্দির করেছেন। ওরা দে আর ডেডিকেটেড টু দেয়ার কমিটমেন্টস, এবং কমিটমেন্ট থেকে তারা কখনো সরে আসে না। তো এটা তো ধরেন উত্তর বলয়ে একটা ভাবাবেগ, উত্তর বলয়ে একটা ভাবাবেগ রাম মন্দির, এবং এই ভাব আবেগের সঙ্গে ভারতবর্ষের যারা দিগ্গজ লোকজন, বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষ যারা, তারাও তো এটাকে সমর্থন করেছেন। তারা তো বিভিন্ন রাজনৈতিক, যেমন আপনি ধরুন অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন আপনার উত্তরপ্রদেশে যখন মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, কিংবা অখিলেশ যাদব, তখন উত্তরপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন অমিতাভ বচ্চন। ওনার স্ত্রী ওই দলের এমপি জয়া বচ্চন, ঠিক আছে। অমিতাভ বচ্চন নিজেও তো একবার ভোটে লড়াই করেছে। অমিতাভ বচ্চন নিজেও তো ভোটে লড়াই, হ্যাঁ, যখন রাজীব গান্ধীর সময়, রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার হয়েছিলেন প্রথমবারের মতো, রাজীব গান্ধী একবারই হয়েছিলেন আফটার 1984, সম্ভবত উনি গোয়ালিয়র থেকে দাঁড়িয়েছিলেন, সম্ভবত, ইফ আই এম নট রং, বচ্চন, এবং তিনি জয়যুক্ত হয়েছিলেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো ধরুন ওই সমস্ত, যেমন সচিন টেন্ডুলকার, দিগ্গজ লোকজন যারা, ওদেরও তো একটা নৈতিক সমর্থন আছে। নৈতিক সমর্থন না থাকলে তো তারাও পার্টিসিপেট করতো না। আমি যদি আপনার অ্যাক্টিভিটিসটা, এবং এটা একটা ধর্মাচরণ, রাম মন্দির এমন না যে আপনি আসুন চিফ গেস্ট হয়ে একটা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা উদ্বোধন করবেন, এটার সঙ্গে একটা ধর্ম আচরণকে পাঞ্চ করে দিয়েছেন ট্রাস্টের লোকজন। তো এই ধর্ম আচরণের সঙ্গে তারাও কিছুটা ধারণ করার জন্য এই নিমন্ত্রণ গ্রহণ করেছেন এবং পার্টিসিপেট করেছেন। তো এটা তো একটা ভাব আবেগকে বিজেপি উস্কে দিতে সম্ভব হয়েছে। এবং এই ইলেকশন দেখবেন ওরা এটা একটা প্রচারে এমন জায়গায় নেবে, প্রচারটা রাম মন্দির, দেখবেন আপনি সবটাই রামময়। আপনি দেখুন না, বিগত 1 সপ্তাহ কি তার আগে থেকে সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া, আপনি পছন্দ করুন বা না করুন, সব কেবল রাম মন্দির। আর 2-3টে গান তো মানে সুপার পপুলার, 2-3টে গান যারা গেয়েছেন সুপার পপুলার হয়েছে। তো মানুষের গাইছেন ওগুলো গান। উদ্বোধনের আগে থেকেই যে বিভিন্ন যে কর্মসূচিগুলো, কর্মসূচির মাধ্যমে, কেন্দ্র করে কর্মসূচির মাধ্যমে যেভাবে আপনি যেটা বলছেন মিডিয়া দেখেছি, মিডিয়ার সামনে যেভাবে এসছে, না মিডিয়ার কাছে তো আপনাকে প্রেজেন্টেবল করতে হবে। আপনি যদি প্রেজেন্টেবলই না করতে পারেন, মিডিয়া কেন আপনার পেছনে ঘুরবে? একদম, আপনার পেছনে তো মিডিয়াটা তো দরকার নেই। আর তাই না, বিভিন্ন কর্মসূচি এমন করা হয়েছে যে আপনাকে যেতেই হবে। আপনি এটার থেকে নিজেকে উত্তাপ থেকে দূরে রাখতে পারবেন না, এই উত্তাপের কাছে আপনাকে যেতে হবে। তো ওরা করছে এগুলো, তো এগুলোর তো মাইলেজ আমার মনে হয় পাবে। তাহলে ইন্ডিয়া জোটের সঙ্গীরা কি সেই জায়গাটাতেই হতাশ হচ্ছে যে তারা, আপনি লক্ষ্য করে দেখুন, আমরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতির ইন্টারপ্রিটেশনটা আমরা করি স্টুডিওতে বসে, বাতানুকূল ঘরে বসে। কংগ্রেসকে ইনভাইট করেছিল, কংগ্রেস কেন বিজেপিকে সবটা মাইলেজ দিয়ে দিল? ওরা যদি পার্টিসিপেট করতো, কংগ্রেস কেন করেনি? মুখে বলতে পারবে না, করেনি তো মুসলমানের ভোটের জন্য। মুসলমানের ভোটটা নিয়ে আমার এফেক্টেড হয়। নরম হিন্দুত্বের তাস তো কংগ্রেসও খেলেছিল, পারলো না তো, ওই তাসটা তো খেলতে পারলো না। তো ডেফিনেটলি সরে এসছে। রাম মন্দিরে না যাওয়া মানে কি আমাদের ভারতবর্ষের বৃহৎ অংশের মানুষের ভাবাবেগের সঙ্গে এটা জড়িয়ে ফেলেছে বিজেপি। সামহাও রাদার এটাকে জড়িয়ে ফেলেছে বিজেপি এটার সঙ্গে। তো সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে নিমন্ত্রণ করেছে ট্রাস্টের তরফ থেকে। ওরা পার্টিসিপেট করলেই তো বিজেপি একলা তাসটা খেলতে পারতো না। বরংশ এরা উল্টো প্রপাগান্ডা করছে। বিজেপি কি করছে, কয় এরা হিন্দুত্ব বিরোধী, এই কংগ্রেস তো হিন্দু বিরোধী, তাই না? তো কেন পার্টিসিপেট করলে? ওরা তো এককভাবে যে মাইলিস্টটা নিচ্ছে, এই মাইলিস্টটা তো নিতে পারতো না। কংগ্রেস এবং সিপিএম ঘোষণা করে সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করেনি। এবং কংগ্রেসের এই যে বাবরি মসজিদের ধারাবাহিক ইতিহাস যদি দেখেন আপনি, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন একটা সদার্থক ভূমিকা ছিল রাম জন্মভূমির ক্ষেত্রে, মনে আছে আপনার? কল্যাণ সিং তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী 6 ডিসেম্বর 1992, দিল্লিতে রাজীব গান্ধী। হ্যাঁ, তো আপনি লক্ষ্য করে না, তখন প্রাইম মিনিস্টার ছিলেন নরসিংহ রাও। তো কংগ্রেসের ভূমিকা তৎকালীন সময়ে সদার্থক ছিল রাম মন্দিরের ক্ষেত্রে। তো হঠাৎ করে এই তাসটা কেন ওরা বিজেপির কে খেলতে দিল? বিজেপি ন্যাচারালি গেইনটা বেশি নিয়ে নিল। ওরা তো ফাইট করেছে একের আপ টু সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট লেভেল অবধি। এবং যেহেতু সুপ্রিম কোর্টের বাই এ জাজমেন্ট অফ এ সুপ্রিম কোর্ট এই রাম মন্দির তৈরি হচ্ছিল,
তার জন্য কেউ কোনো কথা বলতে পারেনি, কিন্তু গায়ের যদি করে নিত মানুষ নানা ধরনের নিন্দা চর্চা করতো। এই ট্রাস্টই বলুন, বিশ্ব হিন্দু পরিষদই বলুন, হ্যাঁ, জনসংঘই বলুন, আইন মেনে হয়েছে, কেউ কিছু বলতে পারছে না। আইন মেনে হয়েছে, তো এখন তো বিজেপি মাইলেজটা নেবেই। মাইলেজ যদি এনডিএ জোট না নিতে পারে, যেমন ধরুন মমতা ব্যানার্জি যদি জয়েন করতেন কি হতো, উনিও বলতে পারতেন যে আমরা, আরে রাম তো মানুষের একটা ভাবের প্রতীক। জয়েন না করার পেছনে কি শুধুমাত্র সংখ্যালঘু ভোট আর কি, অন্য কোনো আর কি, আমার দৃষ্টিতে নেই, যদিও ওরা বলতে পারবেন না যে আমরা সংখ্যালঘু ভোটের জন্য আমরা যাইনি, এই ভোটটা নিয়ে আমাদের হারাতে হয়। এদেরকে এখন অবস্থাটা কি, বিজেপি হিন্দুত্বের তাস যদি খেলে, বিজেপিকে হিন্দু ভোটটাকে কনসোলিডেট করে দেওয়ার জন্য বাকি দলগুলোর কন্ট্রিবিউশন অসাধারণ। আপনি দেখবেন বিজেপি কিছু করতে গেলেই ওরা হিন্দু টিন্দু এই সমস্ত জিনিসগুলি থেকে নিজেরা, আরে হিন্দুও তো ভারতবর্ষের ভোটার, একটা মুসলিম, একটা বৌদ্ধিস্ট, একটা খ্রিস্টান, যেমন ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে রাজ্যে ভোটার আছেন। তোরা কি বাকি সবগুলো লোকের ভোটের জন্য হিন্দু ভোটটাকে বারবার একটা প্রশ্ন চিহ্নের সামনে করে দিচ্ছেন? কেন করছেন তারা? হিন্দু ভোটটা তো বিজেপি এইগুলো করার কারণে কি হচ্ছে, আজকে হিন্দুরা কি করবেন, তারা ভাববেন যে না রে বাবা, আমার লেগে সেফ অনেক বেশি বিজেপি, আমি বিজেপি না করি, আমি ভোটের রাজনীতিতে আমি বিজেপিকে সাপোর্ট করব, ওরা ভাববেন, কারণ তারা তো সুরক্ষিত ভাবেন। কিন্তু এটা করে দিচ্ছে কারা? যত না বিজেপির কন্ট্রিবিউশন আছে, আপনি লক্ষ্য করে দেখবেন বিজেপির থেকে অপোজিশন পার্টিগুলো অনেক বেশি কন্ট্রিবিউশন বিরোধী পার্টিগুলির। একদম। স্যার, আপনার কি মনে হয় যে বিজেপির মাঠে গিয়ে খেলতে পারছে না বলেই কি মানে এই নরম হিন্দুত্বের তাস মানে আর খেলছে না কংগ্রেস, বা এখান থেকে পিছিয়ে আসছে, বা এই যে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে বিজেপির যে একটা এক্সট্রা মাইলেজ নিয়ে যাওয়াটা, সেটা কি বিরোধী শিবিরে মানে পারছে না সেই প্রচারে? আসলে যদি রাম মন্দিরে যে ইতিহাসটা যদি আমরা লক্ষ্য করি, আন্দোলনের ইতিহাসটাতে লক্ষ্য করলে আমরা দেখব যে বেসিক্যালি উনি যেটা বলছিলেন যে নরসিংহ রাওয়ের সমর্থক ছিল, কিন্তু তার আগে যদি আমরা লক্ষ্য করি মুলায়ম সিং কর সেবকদের উপর 1990 সালেও কিন্তু কর সেবকরা যখন গিয়েছিল মুলায়ম সিং এর সময়, তখন মুলায়ম সিং সিএম ছিল, তখন অনেক কর সেবক মারা গিয়েছে। এবং এই রাম জন্মভূমি, এই বাবরি মসজিদ ইস্যুতে কংগ্রেসের বেসিক্যালি মানে উল্লেখযোগ্য সেরকম সদর্থক ভূমিকা কিন্তু এরকম ছিল না। আর সেকেন্ড হলো, আর এই যে জানি কয় মাইনরিটি তোষণটা কংগ্রেসের বেসিক্যালি একটা বেসিক্যালি হিডেন একটা এজেন্ডাই ছিল। এখন এছাড়াও কেরালার বোধহয় কিছু একটা পার্টি বোধহয় ইন্ডিয়া অ্যালায়েন্সকে বোধহয় থ্রেট করেছিল, যদি রাম মন্দিরে যদি কংগ্রেস পার্টি যায় হয়তো তারা থাকবে না, বা অন্যান্য যারা জানি কয় কিছু এনডিএ শরিক আছে, ইন্ডিয়া শরিক আছে, তাদেরও অন্য রকমের কিছু কথাবার্তা ছিল। কিন্তু এবং সেকেন্ডলি পাবলিকলি ঘোষণা তো কেউ করেনি রাম মন্দির উদ্বোধনে যাবে না, বা নেমন্তন্ন ফিরিয়ে দেওয়ার কথাটা শুধু একমাত্র কংগ্রেস এবং সিপিআইএম বলেছে। না, কংগ্রেস সিপিআইএম বলেছে না, এরকম অনেকেই বলেছে, অনেকেই বলেনি যে না, অখিলেশ যাদব তো বলেছে আমি এখন যাব না, পরে যাব, রাম যখন টানবে তখন যাব। আচ্ছা, ঠিক আছে। এবং যে আপনার আমাদের যে আগের যে উদ্ধব ঠাকরে, উনি কি বলেছেন, বলেছে আমরা রাম মন্দির উদ্বোধনের পরে যাব, ঠিক আছে, ওই অকেশনটাতে যাচ্ছেন না। তো এখন বেসিক্যালি এছাড়াও কংগ্রেসের আরেকটা দেখুন, শুনুন, সেকেন্ড হলো কংগ্রেস এটা ভাবছে যে যদি ওইখানে যাওয়া মানে কি, যাওয়া মানে হলো যে সবটা কাজটা যেহেতু নরেন্দ্র মোদী এখানকার, নরেন্দ্র মোদী ইজ বেসিক্যালি দি সেন্টার অফ অ্যাট্রাকশন, ঠিক আছে, সেখানে যাওয়া মানে কি, কংগ্রেস লিডারশিপ হয়তো ভেবেছে যে যাওয়া মানে এটা নরেন্দ্র মোদী রাম মন্দিরকে আরো আমরা উৎসাহিত করা। আর সেকেন্ডলি কংগ্রেস হয়তো চাচ্ছিল যে বেসিক্যালি এটাকে কাউন্টার করবার জন্য কংগ্রেস হয়তো কাস্ট সেন্সাসের বিরুদ্ধে কথা বলছিল, সারা ভারতবর্ষে কাস্ট সেন্সাস করতে হবে। এবং কংগ্রেসের আরেকটা প্রকল্প দেখবেন যে রাম মন্দির শুরু হওয়ার আগেই কিন্তু ওই যেটা বলছিলেন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে 7-8 দিন আগে। তো কংগ্রেস চাচ্ছিল বেসিক্যালি রাম মন্দিরের এগেইনস্টে একটা উল্টো নেগেটিভ দাঁড় করাতে, কিন্তু কংগ্রেস টোটাল বা বিরোধী দল ইন্ডিয়া জোটের যদি আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, শুধু রাম মন্দির ইস্যু না, রাম মন্দির যেরকম একটা ইস্যু বিজেপির কাছে, বিজেপি কিন্তু টোটাল যে বিরোধী জোটটা আছে
তাদেরকে কিন্তু একদম তটস্থ করে রেখে দিয়েছে বিভিন্ন প্রকার ইস্যু বিভিন্ন সময় তুলে, কখনো আর্টিকেল 370, হুম, কখনো আপনার এই কাস্ট সেন্সাস, হুম, কখনো আপনার কি বলছিলেন যে সিএএ, হুম। আপনি লক্ষ্য করে দেখুন কতগুলো রাইজিং ইস্যু ছিল, হুম, সিএএ, হুম, কখনো এনআরসি, কখনো 3 তালাক, কখনো আপনার নতুন এই পার্লামেন্ট ভবন উদ্বোধন, হুম, ঠিক আছে, আপনি তারপর আপনার কি বলছিলাম যে এই এই G20 নিয়ে আমরা লক্ষ্য করে দেখুন, হুম, যখন ইলেকশনের রেজাল্ট যখন নাকি বেরোবে, মণিপুর নিয়ে লক্ষ্য করে দেখুন, হুম, ঠিক আছে। সুতরাং বিরোধীদের কাছে কিন্তু অনেকগুলোই ব্যাপার ছিল, হুম, কিন্তু বিরোধীরা কিন্তু কোনো একটা নেগেটিভেই কিন্তু বিজেপি কিন্তু অনেকগুলো ইস্যু তুলে দিয়েছে একসঙ্গে। আচ্ছা। বিরোধীদেরকে আসলে বেসিক্যালি একদম তটস্থ অবস্থায়, দে আর নট এবল টু কামিং টু এ প্ল্যাটফর্ম, তাদের কাছে কিন্তু প্ল্যাটফর্ম, তারা বারে বারে কিন্তু এক দুটো সমস্যা নিয়ে আসছে। হুম, সেটা যদি রাহুল গান্ধীর যে এবার যে ন্যায় যাত্রাতে উনি 5 পিলার্সের কথা বলছেন, হুম, 5টে জায়গায় করবেন, হুম, কারা কারা, আনএমপ্লয়মেন্টের ইউথরা, হুম, এগ্রিকালচার লেবার, এগ্রিকালচার কৃষকদের সম্পর্কে বলেছে, হুম, মহিলাদের সম্পর্কে বলেছে, যুবকদের সম্পর্কে বলেছে, আর বলছে সবার পার্টিসিপেশন। হুম, তো এই আপনি যদি লক্ষ্য করে যে আনএমপ্লয়মেন্ট ইস্যুই বলুন বা রাইজিং প্রাইস লেভেল যদি সমস্যাই বলুন, মুদ্রাস্ফীতির কথাই বলুন, এগুলো ভারতবর্ষের সাধারণ মানুষ এখন কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছে হুম, এগুলো আর সবটাই ভারতবর্ষের হাতে নেই। হুম, ইট ইজ বেসিক্যালি এ গ্লোবাল ফেনোমেনা, গ্লোবাল ফেনোমেনা হুম, কিন্তু। হুম, আপনি যদি ভাবেন যে যে এই মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সেটা ভারত সরকার ইচ্ছা করে বাড়িয়ে দিচ্ছে, সেটা না, সিচুয়েশনটাই এরকম। তার মানে কি, বিরোধীদের কাছে আসলে একটা নেগেটিভ যে দাঁড় করানো, বিজেপির যে রাম মন্দিরই বলুন হুম, বা ওয়ান ইন্ডিয়া ওয়ান ইলেকশনই বলুন বা সিএ বলুন বা এনআরসি বলুন বা 370 বলুন, ঠিক আছে, বা 3 তালাক বলুন বা এখন যে কাস্ট সেন্সাস বলুন, কাস্ট সেন্সাস এসে নরেন্দ্র মোদী কি বলেছে, নরেন্দ্র মোদী বলেছে, উনি বলেছেন যে কাস্ট হলো 3টে আছে, হুম, একটা উইমেন, একটা ইউথ, আর একটা কৃষক, হুম, ঠিক আছে। আপনি রাহুল গান্ধী এসে চিন্তা করে দেখুন, উনি এসে ওই একই কথা বলছেন। হুম, সুতরাং আসলে অপোজিশনের যে যে ভূমিকাটা রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ডেফিনেটলি বেসিক্যালি তার আগে যেটা হয়েছিল সেটা কিছুটা ইম্প্যাক্ট হতে হয়েছিল, অনেক পলিটিক্যাল অ্যানালিস্টরা বলেন, হুম, ঠিক আছে। তার আগে যেটা উনি কন্যাকুমারিকা থেকে কাশ্মীর করেছিলেন বা সাউথ থেকে করেছিলেন, কিন্তু এটাই কতখানি ইম্প্যাক্ট হতে পেরেছে হুম, সেটা ইলেকশনের আগে যেটা সন্দীপবাবু বলছিলেন, হুম, যে উনি তো ইন্ডিয়া অ্যালায়েন্সকে নিয়ে যদি এটা করতো তাহলে তার রিপারকেশন যতটুকু হতো, হুম। এটা কংগ্রেস হয়তো নিজের পজিশনটা লস্ট গ্লোরি বা মানে ফিরিয়ে আনবার জন্য হয়তো ওনারা বেরিয়েছেন। এটা এটা এই যে আপনি ন্যায় যাত্রার কথা যদি আমরা যখন বলি, পশ্চিমবঙ্গে এই যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের যে মানে একটা প্রকাশ্যে সংঘাত, এবং কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সংঘাতটা প্রকাশ্যে চলে এলো, তো এমন পরিস্থিতিতে ভারত জোড়ো ন্যায় যাত্রার জনপ্রিয়তা কতটা মানে ভাটা পড়বে বলে মনে হয়? যদি জনপ্রিয়তার কিছুটা যদি পেয়েও থাকে, সেটাতে ভাটা পড়বে না, কারণ আইএনডিএ জোটে তো তৃণমূল কংগ্রেসও আছে, কংগ্রেসও আছে। না না, আপনি এখন লক্ষ্য করতেন উনি যে এবারে যে যাত্রাটা নিয়েছেন, এটা তো 14 তারিখ থেকে শুরু করলেন, হুম, এটা প্রায় 100টা কনস্টিটিউয়েন্সির মধ্য দিয়ে 15টা রাজ্যের মধ্য দিয়ে যাবে, এবং কোন কোন জায়গা দিয়ে যাবে, যেখানে কি যেদিকে যাবে সেদিকে কংগ্রেসের ভোট কিরকম অবস্থা আছে, পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থান কি আছে, হুম, বা উনি আগে কইতে হয়তো আগামী দিনে তো বিহারের পূর্ণিয়াতে যেতেন, হুম, এখান থেকে তো আবার নীতিশ কুমার পাল্টি মেরে চলে গেলেন, একদম। এখন এনডিএতে চলে গেলেন। হুম, সুতরাং ইম্প্যাক্ট কি হবে, এটা তো আসলে এটা একটা কম্প্রিহেন্সিভ একটা সিদ্ধান্ত নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে করলেই হতো, বাট অনেক বেশি সেটা হতো সুদৃঢ় এবং কিন্তু বেশি এখন effective এখন হতো। এই ন্যায় যাত্রার যাত্রা পথটা কি হবে সেটা নিয়েও তো একটা সংশয় দেখা যাচ্ছে। সংশয় দেখা দিয়েছে। তাহলে আপনি বলছেন ইন্ডিয়া জোটের সবাই মানে সবার সাথে কথা বলে করলে, কিন্তু ইন্ডিয়া জোটের আমরা সেই প্রথম থেকে যে মিটিং গুলো দেখছি, একবার তো এই ভোটের আগে যেটা মিটিং হওয়ার কথা ছিল মধ্যপ্রদেশে, সেই মিটিংই তো বাতিল না না, হয়ে গেল, সেটাও কমলনাথ বাতিল করে দিল। সেটা হয়নি। দেখুন অপোজিশন অ্যালায়েন্সের এবং মধ্যে তো আপনি ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে তো আপনি যদি লক্ষ্য করে দেখুন যে যে নির্বাচনে যে রেজাল্ট বেরিয়েছে, মধ্যপ্রদেশের রেজাল্ট যদি আমরা লক্ষ্য করি, হুম, সেখানে এসপি এবং আপ প্রায় 91টা সিটে ওনারা লড়েছেন, হুম, এবং যার ফলে নাকি বিজেপি ক্লিন সুইপ করে 163 সিট নিয়ে বেরিয়ে গেছে। হুম, রাজস্থানেও আপনার যদি ভোটের যে পার্সেন্টেজ আমরা লক্ষ্য করি, ভোট পার্সেন্টেজ যদি লক্ষ্য করে দেখেন,
তাহলে কংগ্রেস এবং এনডিএ বা বিজেপির মধ্যে ভোট পার্সেন্টেজ ডিফারেন্স কিন্তু খুব বেশি না। আচ্ছা, ঠিক আছে, যদি আরএলডি এবং সিপিএম কে যদি আপনি যদি রাজস্থানের সঙ্গে রাখতো তাহলে সিটটা কি হতো সেটা বলা কিন্তু ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, এবং যদি আপনার যদি এসপি এবং আপের সঙ্গে যদি কিছু সিট যদি শেয়ার করতো, ঠিক আছে, তো কংগ্রেস তো বেসিক্যালি সেখানে একলা চলো নীতি নেওয়ার ফলে, ঠিক আছে, হয়তো ইন্ডিয়া জোটে নিজের প্রভাব আগামী দিনে বাড়ানোর জন্য হয়তো ওনারা হয়তো 3 রাজ্যে একটা একলা চলো নীতির একটা হয়তো সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু দেখে নিতে চেয়েছিলেন, নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চেয়েছিলেন। কিন্তু এখন যে রাজ্যগুলির মধ্য দিয়ে যাবে, আপনি সেখানে আসামই বলুন, নাগাল্যান্ড বলুন, বা এদিকে উনি মণিপুর থেকে উনি স্টার্ট করলেন, মানে যেখানে কংগ্রেসের রাজত্ব নেই, কংগ্রেসের রাজত্ব, বিজেপি থাকুক, তৃণমূল কংগ্রেস থাকুক বা জেডিইউ থাকুক, কংগ্রেসের রাজত্ব নেই, কংগ্রেসের রাজত্ব নেই। তো সুতরাং এখন উনি শেষ করবেন ইউপিতে গিয়ে। ইউপিতে উনাকে বলেছে যে এসপি সমাজবাদী পার্টির সঙ্গে তো অ্যালায়েন্সটা কিরকম হবে বুঝতে পারছি না, কারণ সমাজবাদী পার্টি অ্যালায়েন্স তো বলছে 11টা সিট দেবে। Out of 80, SP will give 11 seats. And whether Congress will be satisfied, will contented, that is a question. 11টা সিট নিয়ে শুধু খুশি থাকবেন কিনা, হ্যাপি থাকবেন কিনা? হ্যাঁ, তো আলটিমেটলি তো ইন্ডিয়া জোটের মধ্যে যে কেমিস্ট্রি যেটা আছে, দেয়ার মেবি নাও 27 পার্টিস, কিন্তু জোটের মধ্যে যে কেমিস্ট্রি যেটা আছে, কেমিস্ট্রিটা তো সেইভাবে হচ্ছে না। আপাতত 27-1 তো আমরা দেখতেই পাচ্ছি। 28 ছিল, 28-1 হচ্ছে। 27 সেই জন্য বললাম। তার আগে মমতা ব্যানার্জির সঙ্গে সংঘাতের জন্য মমতা ব্যানার্জিকেও বাদ দিয়ে দিচ্ছেন। এবং আপনি লক্ষ্য করে দেখুন, আপও বলছে ওনারা একা দাঁড়াবেন। আপে যদি একা দাঁড়ায় তাহলে তার মানে দিল্লিতে, ইফ ইউ লুক এট দ্য দিল্লিতে বোথ আপ, বিজেপি এবং আপনার কি জানি কংগ্রেস আর মোটামুটি সমান। ভোট পার্সেন্টেজ যদি আমরা ক্যালকুলেশন করি, যদি ভোট ডিভিশন হয়, কে অ্যাডভান্টেজ পাবে সেটা বলা মুশকিল এই মুহূর্তে। ঠিক, আসবো আপনার কাছে আবার। সন্দীপবাবু, আপনার কি মনে হয় এই জায়গাতে এই যে কংগ্রেস এবং তৃণমূলের সংঘাতটা, এবং বিশেষ করে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে এই সংঘাতটা কি একটা পজিটিভ মেসেজ দেবে, নাকি সেটা তো নেগেটিভ মেসেজ দেবে জনগণের কাছে? মেসেজ তো আপনার ন্যাচারালি নেগেটিভ যাবেই, কারণ প্রত্যেকেই এখন যেটা চেষ্টা করে তাতে হচ্ছে আমার এলাকাটাতে আমার আধিপত্য, শেষ কথা। টোটাল সিটের অ্যাডজাস্টমেন্ট আমার রাজ্য বাদ দিয়ে। এটা আপনি অরবিন্দ কেজরিওয়ালই বলুন, মমতা ব্যানার্জি বলুন, কিংবা নীতিশ কুমারই বলুন, আর ওইদিকে যদি স্ট্যালিনই বলুন, অন্য কোথাও করুন, আমার রাজ্যে আমি সেরা। হ্যাঁ, আমি মানে যেহেতু আমার এখানে প্রভাব অনেক বেশি, সুতরাং সিট অ্যাডজাস্টমেন্ট যা হবে 1:1 ফাইটেড যা হবে এগুলো বাইরে। আর আমার স্টেটে যেমন পশ্চিমবাংলা 42টাই তৃণমূল দাঁড়াবে। কংগ্রেস হয়তো সিপিএম এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে আরো ডুববে। ওরা তো চাই এগুলো করে নিজেদের ভাবমূর্তিটা নষ্ট করে দিতে। কেন যে ওরা সিপিএম এর সারা ভারতবর্ষে কিচ্ছু নেই এখন, মানে দূরবীন দিয়ে ওদেরকে দেখা যায় না। তো ওদেরকে নিয়ে কংগ্রেস দেখবেন খুব মাতামাতি করায়, সীতারাম ইয়াচুরিকে সঙ্গে বসিয়ে গোল টেবিল বৈঠক, প্রেস মিট করছেন ওনারা। সারা ভারতবর্ষে ওদের আছে কি? কিছুই তো নেই। পশ্চিমবাংলা ত্রিপুরায় ছিল, কেরলে এখন আছে। পশ্চিমবাংলা ত্রিপুরায় আগামী দিনে এত আরো ভবিষ্যতে এদের অন্ধকার দেখবেন। কংগ্রেস তো সিপিএম কে নিয়ে দৌড়ঝাঁপ করে। এখন আলটিমেটলি যত দিন যাবে আপনি লক্ষ্য করবেন যে প্রচারটা এরকম জায়গায় নিয়ে যাবে, আইএনডিএ জোট কে, মানে এটা কোনো মানে গ্রহণযোগ্যতাই যাতে না থাকে, বিজেপি ওরকম একটা প্রচারে নেবে ওটাকে। আর যেভাবে আমার মনে হয় না, রাহুল গান্ধী কি বলবো বলুন, উনি তো ম্যাচিউরড পলিটিশিয়ান, দীর্ঘদিন সমানে পলিটিক্সে আছেন। এই জোরো যাত্রা করে কি এখন আপনি কটা যুব শক্তিকে পাবেন বলুন তো ওনার সঙ্গে? এখন ঘরে বসে ইন্টারনেটে বিহারে কি হচ্ছে প্রতি মুহূর্তে আপনি কিন্তু আজকে বিকাল দুপুরের পর থেকে আপনি সব জানতে পারছেন। তো সেখানে আপনি জোরো যাত্রা করে কি, আর যাত্রাগুলো যেই সমস্ত জায়গায়, যেমন আমাদের নর্থ ইস্ট থেকে শুরু হয়েছিল, আপনি গুয়াহাটিতে, আসামে কংগ্রেসের অবস্থাটা কি বলুন তো আপনি? ওখানে সময় নষ্ট করার কোনো যুক্তি আছে? বরং তুমি কর্ণাটকে বেশি টাইম দাও। যাত্রাটা কোথায় করা উচিত ছিল বলে মনে হয়, এটা নিয়ে একটা প্রশ্ন আছে না, দ্বিমত আছে না? কারণ যেখানে আমার মানে 20টা আমার, আমি যে সময়টা দিলে আমি ফসলটা ভালো ঘরে তুলতে পারবো সেই জায়গায়। এখন আপনি তামিলনাড়ুতে গিয়ে যদি আপনি করেন,
আপনি লক্ষ্য করে দেখবেন তামিলনাড়ুতে বিজেপি ওরা ইদানিং একটা শুরু করেছে। তামিলনাড়ুটা কোনোদিনই রিজনাল পার্টির বাইরে ছিল না, ডিএমকে এআইডিএমকে। ওরা শুরু করেছে কি, প্রাইম মিনিস্টার একবার ঘুরে এসছেন, আপনার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ, আজকে আমাদের বিপ্লব দেব যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, আমি দেখলাম আজকে উনি ইয়েতে বিভিন্ন কনফারেন্সে তামিলনাড়ুতে। এই করতে করতে ওরা একটা ক্ষেত্র তৈরি করে সংগঠনটাকে। সংগঠন যদি আপনি তৈরি না করতে পারেন, আমাদের স্টেটে আপনি লক্ষ্য করে দেখুন, দীর্ঘদিন যাবৎ কংগ্রেসের যে নেতারার মুখ আমরা দেখেছি, তারাই এখনো নেতৃত্বে, ঠিক না? নতুন তো কেউ এসে নেতৃত্ব করতে পারছেন না। তো তারা আমাদের স্টেটে যারা আছেন সংসদীয় রাজনীতিতে, সংগঠনটা যদি না বাড়ান আপনি, সংগঠন আপনাকে ফসল দেবে। তো সেই সংগঠন না বাড়াতে পারলে রাহুল গান্ধীও সারা ভারতবর্ষ হেঁটে কি করবেন যদি সংগঠন না বাড়াতে পারেন? ইন্দিরা গান্ধী তো ঘুরতেন না, না সংগঠন না বাড়িয়ে শুধু মানুষের সম্মুখে গিয়ে মানুষের সিম্প্যাথি গিয়ে। ইন্দিরা গান্ধী নিজে তৃতীয় বিশ্বের অবিসংবাদিত নেত্রী হয়েছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। আপনি কংগ্রেসকে পছন্দ করেন বা না করেন, শ্রীমতী গান্ধী নন অ্যালাইন মুভমেন্টের একদম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন শ্রীমতী গান্ধী। তো শ্রীমতী গান্ধী কি এই জোরযাত্রা করেছিলেন? এগুলো তো না করেই শ্রীমতী গান্ধী। হ্যাঁ, পাবলিকের নার্ভটা বুঝতে হবে, সংগঠনটা বুঝতে হবে। ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় এসেছিলেন, আপনি তখন ভারতবর্ষের রাজনীতির আকাশে উজ্জ্বল জ্যোতিষ্কগুলি হচ্ছে কে? কামরাজ, অতুল্য ঘোষ, হ্যাঁ, আপনি লক্ষ্য করে দেখুন চন্দ্রশেখর, হ্যাঁ, ওদেরকে এক ধাক্কায় দুটো গ্রুপ করে ইন্ডিকেট সিন্ডিকেট, ওদেরকে কংগ্রেস থেকে নিজলিঙ্গাপ্পা, মোরারজি দেশাই সবগুলির স্টলওয়ার্ডকে শ্রীমতী গান্ধী দল থেকে বের করে দিলেন। তারপর ইন্দিরা গান্ধীর সংগঠনটাকে তৈরি করতে 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 ইন্দিরা গান্ধী একচ্ছত্র আধিপত্য ছিল কংগ্রেসের ক্ষেত্রে। আপনি লক্ষ্য করে দেখুন তো, কংগ্রেসে তো এরকম নেতৃত্ব ছিল এক সময়। রাজীব গান্ধী এক ছেলে মেয়েদেরকে এমন একটা জায়গাতে হিপনোটাইজ করে নিয়েছিলেন যুব শক্তিদেরকে। এটা কি জিনিস? আমার এখনো মনে আছে, আমি ক্যালকাটা এয়ারপোর্টে সিকিউরিটিতে বসে আছি, আজ থেকে ধরুন এরকম প্রায় ধরুন 80 দশকের শেষ দিকে। হঠাৎ এক ভদ্রলোক দেখছি এরকম একটা হাতি নিয়ে ঘুরে ঘুরে কথা বলছেন। আই ওয়াজ কনফিউজ, জানি লোকটা কথা বলছে কার সঙ্গে, নাকি কোনো গান টান শুনে। আমিও সিকিউরিটির ভিতরে লোকটার পিছন পিছন, আমার এখনো মনে আছে, দেন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি লোকটার পিছন পিছন ঘুরছি, আপনি কথাই তো বলছে আমার, হ্যাঁ, একটা কি করে সম্ভব, হাউ ইজ ইট পসিবল? রাজীব গান্ধী এই স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছিলেন। সংগঠন গিয়ে ওই ঘুরে ঘুরে সংগঠন দরকার ছিল না, জোরযাত্রা নাই জোরযাত্রা। রাজীব গান্ধী ইয়ত আইকন ভারতবর্ষে। রাজীব গান্ধী যখন ক্ষমতায় এসছেন, ভারতবর্ষের যুব শক্তির কাছে আইকন রাজীব গান্ধী। তো রাজীব গান্ধী তো সংগঠনটা করেছিলেন। দুর্ভাগ্য আমাদের রাজীব গান্ধীর মতো একজন লোক আমরা নেতৃত্বকে আমরা, এটা দেশের দুর্ভাগ্য, এটা কংগ্রেসের না শুধু। তো এরা দুজন তো আমাদের চোখের সামনে না। তো ঘুরে কাজ হবে না সংগঠন যদি, আর এমনি শুধু ঘুরলে হবে? আপনি বলুন, আর ঘোরার রেজাল্ট তো আপনাকে গত নির্বাচনে পাননি আপনি। এই যে 4টে ভারত যাত্রা করেছিল উনি 4 রাজ্যের নির্বাচনের আগে, 4 রাজ্যের নির্বাচনের আগে, তার তো বাক্সে তো তার প্রতিফলন হয়নি তো। আপনি পশ্চিমবাংলায় ঘুরছেন, এই সময়টা কেন আপনি পশ্চিমবাংলায় দিচ্ছেন? এবং সংঘাত করলেন সেখানে একটা নিজেদের দলের মধ্যে মানে বিচার, মানে দ্বিধাবিভক্ত কথাবার্তা। রুলিং তৃণমূল কংগ্রেস এক ধরনের বক্তব্য রাখছেন, শাসক কংগ্রেসের এক ধরনের বক্তব্য রাখছেন। যদি আপনারা জোটেরই হয়ে থাকেন, অধীর চৌধুরী যা খুশি মাঝে মাঝে বেফাস কথা বলে দিচ্ছেন। শীর্ষ নেতৃত্বরা মমতা ব্যানার্জি এবং এদিক থেকে জয়রাম প্রকাশ একে অপরকে বলছে যে না, বলা হয়েছে বলা হয়। তাহলে বলুন, এটা কি আশা করে মানুষ? এবং আজকের তারিখে দাঁড়িয়ে মানুষ সঙ্গে সঙ্গে মানুষ সবাই দেখছেন, তাই না? তো এগুলো করার কারণে কি হয়েছে? বিশ্বাসযোগ্যতা যদি আপনি একবার হারান, মেইন যে কোনো প্রফেশনে, আপনি যে প্রফেশন করছেন, আমি যে প্রফেশন করছি, দাদা যে প্রফেশনের সঙ্গে দীর্ঘ বছর ছিলেন, আপনার বিশ্বাসযোগ্যতা হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস। এটা আপনি দীপেন বাবু আমাকে ধার দিতে পারবেন না, আমার সঞ্জয় দাও আমাকে ধার দিতে পারবেন না যে নেন সন্দীপ বাবু আপনাকে কত বিশ্বাসযোগ্যতা আমি দিলাম। এটা কোথাও বিক্রি হয় না, বাট ইউ হ্যাভ টু ক্রিয়েট ইট ইয়ার্স টুগেদার। যে যেই প্রফেশনে থাকে, এই প্রফেশনে তার একটা বিশ্বাসযোগ্য মুখ হয়ে উঠতে হয়, নাহলে আপনাকে মানুষ বিশ্বাস করবে না। তো মিডিয়া হাউস আপনি কাজ করছেন, মিডিয়া হাউস আপনাকে বিশ্বাস করবে না। তো আপনি যদি খবর ব্ল্যাকমেইল করে বিক্রি করে দেন, আপনি বিশ্বাসযোগ্যতা হারাবেন। আমি যে প্রফেশন করি, আমি আদার সাইডের লোকের সঙ্গে যদি দেনা পাওনা করে নেই, আমাকে বাজারে আমার বদনাম হয়ে যাবে, আমাকে মানুষ বিশ্বাস করবে না। তো বিশ্বাসযোগ্যতাটা ডিফারেন্ট থিং। আপনাকে ওই ট্রাস্টওয়ার্দিনেস হতে গেলে দীর্ঘদিন সময়। রাহুল গান্ধী নাও হি ইজ অ্যারাউন্ড 55,
55 কাছে একটা লোকের যদি এখন রাস্তায় ঘুরতে হয়, তো রাজনীতিটা করবেন কখন দেশের জন্য? না, এই পিক টাইমে যখন দেশে উনি ঘুরতে পারতেন, কোন একটি বিশেষ একটা কর্মসূচিকে হাতে নিয়ে উনি ঘুরতে পারতেন, কিন্তু এই মুহূর্তে লোকসভা নির্বাচন এবং ভোটকে কেন্দ্র করে আজকে দি হিন্দুতে দেখলাম রাহুল গান্ধীর এই যাত্রা যেহেতু শুরু হয়েছে, তার ফলে বিভিন্ন রাজ্যে কংগ্রেস তো প্রায় বলেছে 300 সিটে লড়বে। কোন সিটগুলোতে কে দাঁড়াবে, ঠিক আছে, যারা নাকি আপনার ওই সিলেকশন কমিটি আছে, দে আর নট এবল টু কামিং টু এ কনক্লুশন। আচ্ছা, মানে কে দাঁড়াবে? এটাও তো একটা আমি সেদিনে সম্ভবত টাইমস অফ ইন্ডিয়া অথবা আপনার ইয়েতে কোন একটা কাগজে দেখছিলাম, গত লোকসভা নির্বাচনে কংগ্রেস দাঁড়িয়েছিল উত্তর বলয়ের দিকে 300 সিটে, সিটগুলো মোটামুটি মেনশন করে দিয়ে দিয়েছে, কংগ্রেস পেয়েছিল 60টা সিট। তো কংগ্রেসে তো উত্তর বলয় তো কংগ্রেসের, তার তো মানে কি বলবো, ভিত তো উত্তর বলয়। আপনি দক্ষিণ বলয়ে গিয়ে কংগ্রেস খুব একটা কিছু কোনোদিন ইন্দিরা গান্ধীর মতো নেত্রী পারেননি। তো আপনার বলয়টা হচ্ছে দীর্ঘদিন, আপনি উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, কর্ণাটক, যে শ্রীমতী গান্ধী 77 সালে ওয়াস্ট আউট হয়ে গেলেন, আপনার মতো নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ, বেলচি দিয়ে উনি প্রথম ঘর থেকে বেরুলেন, মনে আছে বেলচিতে হরিজনদের মারা হয়েছিল, ইন্দিরা গান্ধী হাতের উপর চড়ে, হ্যাঁ, একটা প্রত্যন্ত গ্রামে চলে গিয়েছিলেন, এবং ওই স্টেটের চিকমাগালুর থেকে শ্রীমতী গান্ধী আবার প্রত্যাবর্তন করেছিলেন 1980 সনে। দেবরাজ আর্স তখন ভারতবর্ষ কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তো এই সমস্ত বলয়গুলিতে কংগ্রেসের একটা ভিত্তিভূমি, কংগ্রেসের একটা কি বলবো আতুরঘর, এই জায়গাগুলিতে আমার মনে হয় যদি নার্সিং করেন, জানি না তাদের তো থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের থিঙ্ক ট্যাঙ্ক তারা অ্যাডভাইস করবেন, ওই জায়গাগুলিতে যদি আরো বেশি নার্সিং করতো। আর প্রত্যেকটা ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখুন, অন্ধ্রপ্রদেশটা টোটাল তাদের হাতছাড়া একদম। আপনি দেখুন তেলেঙ্গানাটা করে দিল কিন্তু কংগ্রেস, একটি লোক কংগ্রেসের কথা বলে না। ঠিক, এখন বহু মানে বছর পর আপনি লক্ষ্য করে দেখুন কংগ্রেসের অবস্থাটা কি। ধরুন কংগ্রেস কি ভিজুয়ালাইজ করে না? তামিলনাড়ু নেই, অন্ধ্র গেল, তেলেঙ্গানা নেই, পশ্চিম বাংলায় তেলেঙ্গানা এসছে, এবার আপনার কি বলে বিহার, পশ্চিমবঙ্গ নেই, বিহার নেই, নর্থ ইস্টের মধ্যে টোটাল 25টা সিট। এবারে নির্বাচনের পরে আপনি কোথায় গিয়ে ফাইট করে কতটা সিট আনবেন 25-এর মধ্যে? যদি আমাদের স্টেটের ক্ষেত্রে ধরুন, যদি কোন রকমের পাবলিক টের পায় যে সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স, আবার দুটোকেই দেবে পাবলিক, একদম একদম শূন্যতে পাঠিয়ে দেবে। আমাদের রাজ্যে কি হবে, রাজ্য স্তরে আলোচনা অবশ্যই একদিন আমরা করব আমাদের এই সংলাপে, তাই না? তো বিশ্বাসযোগ্যতা ডিফারেন্ট থিং। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা ছোট্ট জায়গায় আলোকপাত চাইবো আপনাদের। 1990-এর অক্টোবরের গুজরাটের সোমনাথ মন্দির চত্বর থেকে সেই যে অযোধ্যা অভিমুখে যাত্রা শুরু করেছিল রামরথ, সেই রামরথ থেকে রাম মন্দির, মাঝে কেটে গেছে 35টি বছর। 2টি লোকসভা আসন থেকে শুরু করে এখন 303টি আসন বিজেপির এই উত্থান কি রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে ইতি পড়তে পারে, নাকি জনপ্রিয়তা আরো বাড়াবে বলে মনে হয়? একদম সময় হাতে খুব না, অ্যাকচুয়ালি এখন দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাম মন্দির ডেফিনেটলি এন ইস্যু। এটা মানুষের এটা ইস্যু, যখন নিশ্চয়ই ইস্যুটা তো হয়ে গেছে মানুষ, এখন দেখুন তার পরবর্তী সময়েও এখন প্রত্যাশা কি বাড়বে আরো? প্রত্যাশা তো ওদের তো ধরুন রাম রাজ্য প্রতিষ্ঠার কথা বলছে এখন। হোয়াট ইজ রাম রাজ্য? রুল অফ ল, এস্টাবলিশিং রুল অফ ল, ঠিক আছে, গুড গভর্নেন্স, ঠিক আছে, তো এটা তো বলেছে, ঠিক আছে, এবং বেসিক্যালি রিচিং দ্য লাস্ট পারসন। হ্যাঁ, তো এখন রাম মন্দিরের ফলে ভারতবর্ষের উত্তর প্রান্তে হিন্দি বলয়ে একটা বিশাল একটা ইম্প্যাক্ট হবে, কারণ ওইখানে অযোধ্যা এবং দীর্ঘদিনের, শুনুন এটা 30 বছরের ইতিহাস না, রাম মন্দির বেসিক্যালি যেটা বলছে এটা এই দীর্ঘদিনের যে ইতিহাস, যেটা নাকি আরএসএস বা বিজেপি থেকে বলছে যে 500 বছরের যে ইতিহাস, যেভাবে নাকি যে বিভিন্ন যেভাবে নাকি আমরা এই পত্রপত্রিকায় রাম মন্দির এবং বাবরি মসজিদ ধ্বংসের যে ঘটনাগুলো দেখে এসেছি, তার ফলে মনে হয় ওইখানকার লোকের মধ্যে এটা একটা সেন্টিমেন্টাল একটা ইস্যু দেয়া মানে ছিল, এবং তাদের এটা অবজেক্টিভটা মিটেছে, এবং এটা পলিটিক্যালি এবং কালচারালি বিজেপি এটাকে একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে নিঃসন্দেহে, ঠিক আছে। আর সেকেন্ডলি এখন যেটা হলো ইদানিং আজকে যে ঘটনাটা ঘটে গেল, মানে নীতিশ কুমারের আবার বিজেপিতে যে প্রত্যাবর্তনের ফলে
আমি ব্যক্তিগতভাবে মনে করি বিজেপি নাও 3টে রাজ্যে গোবলয়ের নির্বাচনের ফলে বিজেপি হাফ দ্য ব্যাটেল ওন করেছিল। আচ্ছা, রাম মন্দির এবং আজকের ঘটনা, নীতিশ কুমার ঘটনা, নীতিশ কুমারের ঘটনার ফলে এখন 2019 পর্যন্ত 19-এর যে পজিশন ছিল বিজেপি কুড এনশিওর ইট। আচ্ছা, সেটা ফিরে পাচ্ছে বিজেপি, আপনি বলছেন? ওই পজিশনে সন্দীপ বাবু, কিছুটা হলো তো মাইলেজ তো পাবেই, মাইলেজ তো পাবেই। কারণ আমি বললাম তো, আমরা যতই বলি যে জনপ্রিয়তাটা কি আস্তে আস্তে কমে আসবে বলে মনে হয়? কমে আসার কারণ কি? কারণ লাগবে তো, মানে যেটা ইস্যুটা তো হয়ে গেছে, পেয়ে গেছে, মানুষ পেয়ে গেছে। ওরা আবার আরেকটা নতুন ইস্যু ধরে নেবে। আচ্ছা, আবার ধরে নেবে, আপনি নিশ্চিন্ত থাকুন। ওরা আবার একটা নতুন ইস্যু পাবলিকের কাছে ফ্লো করে দেবে। আচ্ছা, দেখবেন রাম মন্দির হয়েছে তো কি হয়েছে, এখন সুশাসন, গুড গভর্নেন্স। ওকে। আর ডক্টর রায় যেটা বলছিলেন যে এই যে গোবলের 3টে রাজ্যের করার পর 50% হয়ে গেছে, এবং এবার এখন 19-এর নীতিশ কুমার এবং রাম মন্দির উদ্বোধনের পর এবং নীতিশ কুমারের এই ঘটনার পর 19-এর যে রেজাল্ট সেটাকে এনশিওর করতে পেরেছেন। হ্যাঁ, এর ইমপ্রুভ করবে, কিছুটা হলো ইমপ্রুভ করবে। ভাবাবেগের সঙ্গে জড়িত এগুলোই না। আর সেকেন্ড হলো আপনি একটা লক্ষ্য করে দেখবেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই আপনার এই ক্যাবিনেটের যে সিদ্ধান্ত যেটা হয়েছে, এবং বিজেপি পার্টিতেও কয়েকদিন আগে সিদ্ধান্ত হয়েছে, এখন রাম মন্দির দেখতে নেওয়া যাওয়ার জন্য অযোধ্যাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থেকে প্রচুর লোককে, মানে এই পত্রপত্রিকায় যেটা দেখতে পেয়েছি যে বিজেপি থেকে দল থেকে ব্যবস্থা করা হবে তাদেরকে, মানে বিনা পয়সা এবং থাকা খাওয়ার ব্যবস্থা করিয়ে অযোধ্যা দেখার ব্যবস্থা করা হবে। সুতরাং দিস উড অলসো হ্যাভ সাম পলিটিক্যাল ক্যাম্পেইন, তাদের পলিটিক্যাল ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। এখন রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, কিন্তু তারপর কি হবে? লোকসভা ভোট অবধি রাম মন্দির নিয়ে কি ধরনের কর্মসূচি বিজেপি রাখবে সেটা অবশ্যই সেটা লক্ষ্য রাখবে বিভিন্ন মিডিয়া, এবং আমরাও রাখবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, রাম মন্দিরের উদ্বোধন এবং তার সঙ্গে আজ যা হয়ে গেল বিহারে, সে বিষয়ে, তার সঙ্গে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই সব বিষয় কতটা প্রভাব ফেলবে আসন্ন লোকসভা নির্বাচনে, সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের সংলাপ ছিল। নজর রাখছে নিউজ ভ্যানগার্ড সব দিকে, তাই সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটু সংলাপ, একটু ভেতরে গভীরে গিয়ে আলোচনা শোনার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।